নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন নতুন একটা অনুষ্ঠান রাজনৈতিক বিশ্লেষণ। নির্বাচন এসে গেলেই আমরা প্রায় এক বছর আগে থেকে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান শুরু করি। সেই রকমই একটা অনুষ্ঠান রাজনৈতিক বিশ্লেষণ। এই রাজনৈতিক বিশ্লেষণ অনুষ্ঠানে সমাজের প্রথিতযশা মানুষদের আমরা নিয়ে আসব এবং তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে অংশ নেব। আজকে যেমন আমাদের সাথে উপস্থিত আছেন আমাদেরই কনসাল্টিং এডিটর, আপনাদের সকলের প্রিয় সুমন ভট্টাচার্য। সুমনদা, আপনাকে আপনার চ্যানেলেই স্বাগত। নমস্কার। নমস্কার। আমি একটু দর্শকদের বলে রাখি যে বিহারের পর এবার স্পেশাল ইনসেন্টিভ ভোটার লিস্টের রিভিশন শুরু হতে চলেছে বাংলাতে। বিহারে প্রায় 54 লক্ষ মানুষ তাদের নাম বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে। বাংলাতেও আশঙ্কা করা হচ্ছে যে এই রিভিশনের জন্য প্রায় 70 থেকে 80 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। বিশেষত মুসলমান ভোটারদের নাম বাদ যাবার আশঙ্কা করছেন অনেকেই। ফলে তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারাবে এমন একটা পারসেপশন তৈরির চেষ্টা চলছে বিভিন্ন মহলে। কিন্তু মমতা তো মমতাই। তার রাজনৈতিক মেধা, তার রাজনৈতিক ভিক্ষা, রাজনৈতিক কৌশলের কাছাকাছি এদেশে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতা নেত্রী নেই। তিনিও নিয়ে এসেছেন এমন এক মাস্টার স্ট্রোক যা সামলাতে বিজেপির এক্সটেন্ডেড ভার্সন বলতে পারি নির্বাচন কমিশন প্রায় খাবি খেতে চলেছে, যাতে একজনও বাংলাভাষী ভোটারের নাম বাদ না যায়। তার জন্যই শুরু হতে চলেছে বুথ ভিত্তিক প্রোগ্রামের নাম আমার পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পকে আদৌ বিজেপি তথা নির্বাচন কমিশনের সব প্রত্যাশায় জল ঢেলে দেবে, তা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনায় বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তার নিজের মতামত জানাবেন এবং প্রশ্ন রাখবো আমি, উত্তর দেবেন সুমনদা। আমি প্রথমেই সুমনদার কাছে প্রশ্ন করব। সুমনদা, গত পরশুদিন অর্থাৎ 22শে জুলাই নবান্ন থেকে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন তাতে মোটামুটি চারটে পয়েন্ট পরিষ্কার। এক, বাংলার 80,000 বুথের জন্য প্রতি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে। 2, সেই বুথের মানুষেরাই স্থির করবেন বরাদ্দের টাকা কোন খাতে খরচ করা হবে। 3, বুথেই থাকবে দুয়ারে সরকার ক্যাম্প। আর 4 নম্বর হচ্ছে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে সাধারণ মানুষের যে সমস্ত সমস্যা আসবে সেগুলো। এই প্রকল্প দিয়ে এই স্পেশাল ইনসেন্টিভ রিভিশন কিভাবে মোকাবিলা করবে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন প্রবীরবাবু, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুব ইন্টারেস্টিং। আমরা বিহারের ঘটনা থেকে প্রথম বোঝার চেষ্টা করি বিজেপি, এবং আপনি যেটা বললেন প্রায় বিজেপির অফিস হিসেবে কাজ করা ইলেকশন কমিশন কি করছে বিহারে, এবং যেটা নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি মামলা গেছে, পার্লামেন্টেও তোলপাড় চলছে, সেটা হচ্ছে 3টে প্রধান যে পরিচয়পত্র আমাদের, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই 3টেকেই ইলেকশন কমিশন মান্যতা দিতে তৈরি নয়। বিহারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, বিহারের যারা গ্রাউন্ড রিপোর্ট করেছেন এবং সেই রিপোর্ট করার জন্য অজিত আঞ্জুমের মতো বিশিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। বিহারে চাওয়া হয়েছে পাসপোর্ট, বিহারে চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, বিহারে চাওয়া হয়েছে যদি আপনি সরকারি কর্মী হন তাহলে সরকারি কর্মীর সার্টিফিকেট বা আইডি। তো আমি বিহার দিয়ে বোঝাই যে এটা সমস্যায় কোথায়। গোটা বিহারের জনসংখ্যার মধ্যে মাত্র 2% লোকের কাছে পাসপোর্ট আছে। গোটা বিহারের জনসংখ্যার মধ্যে মাত্র 23% লোকের কাছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আছে, কারণ তারা তত সংখ্যক লোক পাশই করেছে। গোটা বিহারের জনসংখ্যার মধ্যে 4.8% লোকের সরকারি চাকরি করে, তাদের সরকারি চাকরির আইডি আছে। ফলে গ্রাউন্ডে ইলেকশন কমিশন যেটা করেছে, এবং ইলেকশন কমিশনের ওয়েবসাইট দেখলেও যেটা দেখা যাবে, ইলেকশন কমিশন বলছে যে আমরা 23 লক্ষ লোকের নাম বাদ দিয়েছি, কারণ তাদের নাম আমরা বাদ দিয়েছি আর তাদের ঠিকানায় গিয়ে তাদের পাইনি। এবার সবাই জানে বিহার থেকে কত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায় কাজ করে। বিহারের ক্ষেত্রে ইন্টারেস্টিং হচ্ছে বিহারে কিন্তু মুসলিমরা নিশানায় আসে। বিহার বিধানসভায় আজ যে কারণে তোলপাড় হয়েছে তার কারণটা হচ্ছে বিহারে নিশানা করা হয়েছে লালু প্রসাদ যাদবের ভোট ব্যাংক, মানে পিছড়ে বর্গকে, দলিত, আদিবাসী, কুর্মী, এদেরকে। তো বিহারের উদাহরণ থেকে মমতা ব্যানার্জি বুঝে যান যে ইলেকশন কমিশন কি ধরনের কাগজপত্র চাইছে এবং কিভাবে বিএলও দিয়ে, মানে যেটা ইলেকশন কমিশনের টার্ম, বিএলও দিয়ে বুথ লেভেল অবধি যাওয়া হচ্ছে, বুথ লেভেল অফিসার।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গেই আমার পাড়া আমার সমাধান প্রকল্পটা নিয়ে আসলেন। সেটাও বুথ ভিত্তিক যাবে, এবং আপনি যেটা বললেন ওই বুথে সরকারি অফিসাররা থাকবেন দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে। তাহলে বিহারের থেকে শিক্ষা নিয়ে ধরে নেওয়া যাক মেদিনীপুর কিংবা একটা মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের কথা ধরা যাক, সেই মুর্শিদাবাদের যিনি এই ক্যাম্পে যাবেন তার এসআইআর মানে এই ইলেকশন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য কি কাগজ লাগবে? পাসপোর্ট তো ধরুন রাজ্য সরকার বানিয়ে দিতে পারবে না, বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটও তার হয়তো নেই। যেটা দিতে পারবে, যেটা খুব জরুরি, যেটা বিহারে করে অনেকটা বাঁচা গিয়েছে, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, বা তার বাবা মার সংক্রান্ত নথি। দেখুন, আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমার কাছে তো আমার বাবা মার সংক্রান্ত নথি নেই, কিন্তু রাজ্য সরকারের কাছে তাদের আর্কাইভে তো আমার বাবা মা কি করতেন, তাদের রেশন কার্ড, তাদের সব বৃত্তান্ত আছে। তো যখন এই আমার পাড়া আমার সমাধান হচ্ছে, সেইখানে যদি একজন লোক গিয়ে ওই দুয়ারে সরকারের অফিসারের কাছে বলেন যে স্যার, বা যাই বললেন যে দাদা আমার কাছে এই নথিটা নেই, আমার কাছে আধার কার্ড আছে, আমার কাছে রেশন কার্ড আছে, আমার কাছে ভোটার কার্ড আছে, কিন্তু ইলেকশন কমিশন যে কাগজটা চাইছে সেটা আমার কাছে নেই, তখন কিন্তু এই আধার কার্ড বা রেশন কার্ডের বেসিসে ওই সরকারি অফিসার তাকে ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়ে দিতে পারে, যেটা দিলে কিন্তু ইলেকশন কমিশনের যে প্রাথমিক উদ্দেশ্য ছিল সেটা ভোতা হয়েছে। আমি আবার বলবো, আপনি একদম ঠিক বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা মাস্টার স্ট্রোক। কেন মাস্টার স্ট্রোক বলছি? আমরা সবাই জানি একটা বুথে মোটামুটি ধরুন 900 থেকে 1200 ভোটার থাকে। এটা হতেই পারে যে সেই বুথের সবাই বললেন যে আমার এলাকায় নলকূপটা ঠিক করে দাও, বা আমার এলাকায় অমুকটা ঠিক করে দাও, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলতে পারেন যে আমার এই কাগজটা নেই, সেই কাগজটা তৈরি করে দাও। যেটা তার এমনিতে ধরুন একটা কোচবিহারের লোককে তার কাগজপত্র জোগাড় করার জন্য তার মহকুমা সদর দফতরে আসতে হতো, সেটা কিন্তু তিনি তার বুথে পেয়ে যাচ্ছেন। এবং ঠিক যে বুথকে বিজেপি নিশানা করেছিল, সেই বুথেই তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারি আধিকারিকদের নিয়ে পৌঁছে যাচ্ছে। ঠিক যখন ইলেকশন কমিশন, আমার ধারণা ইলেকশন কমিশন আগস্ট থেকেই ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করে দেবেন, তখন সমান্তরালি এই প্রকল্পটাও চলবে। এবং আপনি যেটা ভিজুয়ালি দেখাচ্ছেন, যেমন পুকুর পাড় বাঁধানো বা চেয়ার তৈরি করার প্রকল্প আসবে, তেমনই আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে। আবার আমি বিহারের থেকেই তো পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে, ম্যাক্সিমাম লোকের কাছে সমস্যা হবে তার যে ধরনের শংসাপত্র ইলেকশন কমিশন চাইছে সেটা জোগাড় করা। ধরুন ডোমিসাইল সার্টিফিকেট, বা ধরুন বাবা মার জমির দলিল, সেটা আপনি পাবেন করতে, কিন্তু এখন দুয়ারে সরকার আছে, আপনার ব্লকে অব্দি সেই লোকটা পৌঁছে যাচ্ছে। যদি এর মধ্যে, আমার নিশ্চয়ই ধারণা দল হিসেবে তৃণমূল বা এমনি সচেতনতা তৈরি হবে যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য কি কাগজপত্র দরকার। যে কাগজপত্রটা আপনার কাছে নেই, আপনি দুয়ারে সরকারের অফিসারের কাছে যান, আপনি বলুন এটা আপনি দিয়ে দিন। যে বুথ লেভেলকে বিজেপি টার্গেট করছে, আমি বিজেপি শব্দটাই ব্যবহার করছি কারণ ইলেকশন কমিশনের গোটা পরিকল্পনাটার পেছনে বিজেপি ছিল, সেই বুথ লেভেলেই তিনি কিন্তু পৌঁছে গেলেন। তিনি জনগণের সমস্যার সমাধান করলেন, বুথ লেভেলে কানেক্টিভিটি মানে বেস্ট, এবং তিনি জনগণের যে কাগজটা দরকার, আগার এগেন আই গো ব্যাক, যে ডোমিসাইল সার্টিফিকেট দরকার, ডোমিসাইল সার্টিফিকেটটা সবচেয়ে জরুরি, কিন্তু আমাদের অনেকের কাছে ডোমিসাইল সার্টিফিকেট নেই, সেটা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই পুরো রিভিশনটা হচ্ছে, রিভিশনে যেহেতু বিজেপি টার্গেট করছে কোন এলাকায় কত লোক অনুপস্থিত মানে কি, সে হয়তো কোথাও কাজ করতে গেছে। আপনি যেটা বলছিলেন মুর্শিদাবাদ, মালদা বা উত্তর দিনাজপুরের মতো মুসলিম প্রধান এলাকায়, মুসলিম প্রধান জেলায় অনেকে বাইরে কাজ করতে গেছে, ঠিক আছে, তো সেই জায়গায় তার পরিবারের কেউ তো আছে, সে কিন্তু এই মুহূর্তে দুয়ারে সরকারের কাছে গিয়ে বলতে পারবে, দেখুন স্যার আমার বাড়ির অমুক অমুক অমুক, আমার বাড়ির 3 জন নেই, আমার এদের কাগজপত্রটা আমি কি করে আপলোড করতে পারবো। ইলেকশন কমিশন যখন এই কাগজপত্র খুঁজতে আসবে, এই দুয়ারে সরকারের অফিসার কিন্তু ওই বাড়ির পরিবারকে তার ডোমিসাইল সার্টিফিকেট, তার অমুক তার তমুক সবকিছু দিয়ে দিতে পারবে, যাতে যখন ইলেকশন রিভিশন হবে তখন সেই কাগজগুলো আপলোড করা সম্ভব হবে। এই যে বিজেপি যে বুথ লেভেলে টার্গেট করেছিল, সেই বুথ লেভেলে আরেকটা পাল্টা সরকারি কর্মসূচি নিয়ে আসা,
আপনি যেটা বললেন প্রবিদ্যা, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক, যে তুমি ৮০,০০০ বুথে গিয়ে যাচাই করবে কোন বুথে কে নেই, আমি তার আগে যাচাই করে বলে দিচ্ছি যে কোন বুথে কার কি সমস্যা আছে। এবং সেও যিনি যাচ্ছেন, বিরোধীদের যে অভিযোগ যেটা তৃণমূলের তোলাবাজি, এটি কিন্তু তৃণমূলের লোক নন, ইনি একজন সরকারি অফিসার। ফলে ইনি যেমন মানে এনার কাছে যদি একটা বুথের ধরুন যদি ৫০০ লোক গিয়ে বলে যে আমার পুকুর পাড় বাঁধিয়ে দিতে হবে, তেমনই যদি ৫০০ লোকের মধ্যে ২০০ লোক গিয়ে বলে যে স্যার আমাদের তো ডোমিসাইল সার্টিফিকেট নেই, কি করব, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু সে পেয়ে যাবে। কেন এটা জরুরি? দেখুন, বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আমি বিহারের উদাহরণটা বারবার টানছি, যে একজনের এই ধরনের সার্টিফিকেট জোগাড় করতে জেলা সদর বা মহকুমা সদরে দৌড়তে হয়েছে। একটা পরিবারে যদি ৬ জন থাকে, ৬ জনের এই ধরনের সার্টিফিকেট বার করতে অন্তত ৬,৬৩৬ টাকা খরচ হয়েছে। যে লোকটি গ্রামের দরিদ্র কৃষক বা শ্রমিক, তার পক্ষে ইলেকশন রিভিশনের সময় ৪,০০০ টাকা পরিবারের জন্য খরচ করা ইজ নট ইজি ম্যাটার। কিন্তু এখানে যেহেতু দুয়ারে সরকার প্রকল্প আছে, আপনার যা যা কাগজপত্র দরকার, হয়তো একটা নমিনাল ফিস দিয়ে, আমার ধারণা ১০ টাকা কি ২০ টাকা দিয়ে আপনি সেই সার্টিফিকেটটার কপি পেয়ে যাবেন। এইটা হচ্ছে এই প্রজেক্টের সবচেয়ে মাস্টারপিস, যে ইলেকশন কমিশন বুথে বুথে পৌঁছানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুথে বুথে পৌঁছচ্ছে। এবং আমি বলবো, আমি আমার পার্সপেক্টিভে বলবো, একজন বাঙালি হিসেবে বলবো, বাঙালিকে ডিভোটার করা, বাঙালির কাছ থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে পরিকল্পনা নিয়ে বিজেপি এগোচ্ছিল, এটা তার বিরুদ্ধে সবচেয়ে বড় সার্থক পদক্ষেপ। এর জন্য অন্তত বাঙালির চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণে রাখা উচিত। না, বাঙালিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে স্মরণ করতেই হবে। নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, লক্ষ্মীর ভাণ্ডার, এরকম যুগান্তকারী বেশ কিছু প্রকল্প, কন্যাশ্রী, তার জন্য বাঙালি আজীবন মনে রাখবেন তাকে। কিন্তু ঘটনা হচ্ছে, একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগছে। আমি আজকে সারা দিন ধরে মানে আমি বেশ ঘাটাঘাটি করছিলাম। পৃথিবীর কোনো সরকার, কোনো জায়গায়, কোনো মানে রাষ্ট্র, কোনো রাজ্য সরকার কেউই কিন্তু এইভাবে মানে বুথ লেভেলে পৌঁছে গিয়ে বুথের মানুষদেরকে জিজ্ঞাসা করছেন না যে আপনার এখানে সমস্যাটা কি, বলুন, সম্মিলিতভাবে বলুন, আমি ১০ লক্ষ টাকা দিচ্ছি, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। মানে এইটা কিন্তু সারা পৃথিবীতে একটা নতুন প্রকল্প। যেরকম কন্যাশ্রী প্রকল্প একেবারে নতুন ছিল, সেরকমই কিন্তু প্রকল্পটা একেবারে নতুন। নতুন এই কারণে বলছি, আর কোথাও কিন্তু এই ধরনের প্রকল্প চালু হয়নি, এটা আপনি লক্ষ্য রাখবেন। ১, ২ নম্বর হচ্ছে যে ধরুন একটা ওয়ার্ডে ৮টা ওয়ার্ড আছে, ৮টা বুথ আছে। ৮টা বুথ মানে একটা ওয়ার্ড ৮০ লক্ষ টাকা পাচ্ছে। এই ৮০ লক্ষ টাকায় কিন্তু একটা ওয়ার্ডের প্রভূত উন্নয়ন করা সম্ভব। একসাথে যেমন উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, পাশাপাশি কিন্তু মানুষের যে প্রয়োজনীয় কাগজপত্র সেটাও দিতে পারছেন। আর এটাতেই কি নাস্তানাবুদ হয়ে যাবে ইলেকশন কমিশন? আমি বলবো ইলেকশন কমিশন এবং বিজেপি বোধহয় ভাবেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্রিটিক্যাল টাইমে আর একটা বুথভিত্তিক প্রকল্প নামিয়ে দেবে। আপনি যেটা বললেন, ধরে নেওয়া যাক কলকাতা শহরে তো ধরুন একটা ওয়ার্ডে ৮টা বুথ থাকতেই পারে। আপনি জেলায় ভাবুন, জেলার পুরসভার বিভিন্ন জায়গায় একটা বুথে হয়তো মানে একটা ওয়ার্ডে হয়তো ৩টে বুথ আছে, হয়তো রাফলি ওই ৩,০০০ ৩,৫০০ ভোটার। তো ৩,০০০ ৩,৫০০ ভোটারের জন্য ৩০ লক্ষ টাকা ইজ গুড এনাফ টু সেই বুথ, সেই ওয়ার্ডটাকে সাজানোর জন্য। পাশাপাশি ওই সময় যেহেতু দুয়ারে সরকারও চলছে, সেহেতু যা যা কাগজপত্রের আপনার নাগরিকের ঘাটতি আছে সেটাও সরকার মিটিয়ে দিতে পারে। দেখুন, আপনি যেটা বললেন পৃথিবীর কোনো দেশেই মানে দেখুন এই যে প্রকল্পগুলো যদি আপনি খুব টেকনিক্যালি ভাবেন, এগুলো হচ্ছে একেবারে সোশ্যালিস্ট বা লেফটিস্ট প্রকল্প। দুঃখের বিষয় আমাদের পশ্চিমবঙ্গের বামপন্থীরা এগুলো বোঝেন না, তারা চিৎকার করতে থাকেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের প্রজেক্ট যতটা মানুষের কথা ভেবে, যতটা মানুষের কাছে পৌঁছানোর, ততটাই কিন্তু আমি বলবো রেভলিউশনারি বা সমাজতান্ত্রিক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার এনেছিলেন, তখন তো তিনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের পরামর্শ নিয়েছিলেন যে ভারতবর্ষের গরিব মানুষের কাছে সরাসরি যদি টাকা না দেওয়া যায় তাহলে তাদের অবস্থার উন্নতি হবে না।
যারা এই প্রকল্পগুলোকে নিয়ে সেই সময় চিৎকার করেছিল তারাও এখন স্বীকার করে যে একজন মহিলা যদি বছরে 12,000 টাকা পান, তার যে ক্রয় ক্ষমতা বাড়ে সেটা গোটা এলাকার মহিলাদের ক্রয় ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ঠিক তেমনই আপনি যেটা বললেন প্রবীরদা, যদি আপনি ডেভেলপমেন্টের স্কিমে ভাবেন, কলকাতা শহরে যদি একটা ওয়ার্ডে 8টা বুথ থাকে, 80 লক্ষ টাকা সেখানে আসে, সেখানে একটা লাইব্রেরি তৈরি হতে পারে, সেখানে একটা স্কুল বাঁধিয়ে দেওয়া হতে পারে, সেখানে একটা এমন কিছু হতে পারে যেটার সঙ্গে ওই ওয়ার্ডের ধরে নেওয়া যাক 8,000 মানুষের সম্পর্ক আছে, সেটা রাস্তায় উন্নয়ন হতে পারে। ফলে ইটস এ মানে ডাইরেক্ট মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য এর চাইতে ভালো প্রকল্প আমি অন্তত মনে করি না কিছু হতে পারে। আমার পাড়া আমার সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান অফ দ্য বেস্ট মাস্টার স্ট্রোক লাস্ট তার 14 বছরের শাসনের মধ্যে, যেটা বিজেপিকে আননার্ভ করবে। আমি সিপিএম কংগ্রেসের কথা ছেড়েই দিচ্ছি, তারা আমি ধরছি যে এই লড়াইটায় তারা হচ্ছে সাইড ক্যারেক্টার, এবং ইলেকশন কমিশন যা যা নথি চাইতে পারে সেই নথি ওই দুয়ারে সরকারের মাধ্যমে সরকার তার নাগরিকদের জন্য তৈরি করে দেবে। অর্থাৎ নাগরিকদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার যে প্রয়াসটা বিজেপি বা ইলেকশন কমিশনের মাধ্যমে করছিল, সেটা অনেকটাই ধাক্কা খাবে বলে আমার ধারণা। এই যে প্রয়াসটা আপনি প্রশংসা করছেন ঠিকই, কিন্তু এই যে নাগরিকদের কাছ থেকে সমস্যা শুনে তারপরে সেখানে টাকা বরাদ্দ করা, এটা কি পঞ্চায়েত ব্যবস্থা বা পুরসভা ব্যবস্থাকে খানিকটা বাইপাস করে মানে সেই ব্যবস্থাগুলোকে নড়বড়ে করে দেওয়ার একটা চেষ্টা নয় তো? না দেখুন, এটা তো বামপন্থীদের আমলেও ছিল যে গ্রাম সভায় সিদ্ধান্ত হবে কি হবে, সেটাকে বামপন্থীরা তাদের দলের কর্তৃত্ব দেখানোর জায়গা করে ফেলেছিল। এখানে যদি কোনো দলীয় কর্তৃত্ব না থাকে, এখানে যদি সাধারণ মানুষের মতামত নিয়ে একটা বুথে কি কাজ হবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটা কোনোভাবেই পুরসভা বা একে বাইপাস করা নয়। বরং যেটা হবে, যেটা ধরুন আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে প্রায় 2 বছর, কলকাতা পুরসভার নির্বাচন হয়ে গেছে প্রায় 4 বছর, একটা ইন্টারিম টাইমে আর একটা ডেভেলপমেন্টের কাজ করা। এবার এটাকে লেফট বা বিজেপি বলতে পারে যে ভোট কেনার চেষ্টা, কিন্তু উল্টো দিক থেকে ভাবলে আপনাকে তো ভাবতে হবে যে আপনার কাজ, যে কোনো সরকারের কাজ সবসময় মানুষের কাছে কাজ নিয়ে যাওয়া। যেখানে মানে বিজেপি সরকার ধরে নেওয়া যাক তর্কের খাতিরে 8,000 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেতে বরাদ্দ করেছে, বিজেপির সরকার তো এর মানে কয়েকশো গুণ টাকা, অন্তত 80,000 কোটি টাকা কর্পোরেটদের ছাড় দিয়েছে তাদের মানে ব্যবসার সুবিধের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা কোনো কর্পোরেটদের ছাড় দিচ্ছেন না। ধরে নিন কলকাতা শহরের একটা ওয়ার্ড, যে ওয়ার্ডে হয়তো আরো কিছু উন্নয়নের প্রয়োজন, সেখানে এটা কাজ করবে। ধরুন আদিবাসী এলাকা, সেখানে হয়তো কিছু দরকার, সেখানে এটা কাজ করবে। একদম এই যে ডাইরেক্ট মানুষের কাছে পৌঁছে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্সটা লক্ষ্মীর ভান্ডার, আপনি যেটা বললেন দুয়ারে সরকার দিয়ে কনস্ট্যান্ট করে আসছিলেন, সেটাকে আরো এক্সটেন্ড করা, একেবারে বুথ পর্যায়ে নিয়ে যাওয়া। অর্থাৎ এবং তার মাধ্যমে আপনি আরেকটা জিনিসও বুঝে যাবেন যে কোন বুথে আপনার সপক্ষে কতজন আছে, আপনার বিপক্ষে কতজন আছে, আপনার তো সেই ম্যাপিংটাও হয়ে যায়। একদম যে বুথে আপনি হয়তো আপনার প্রকল্প প্রত্যাখ্যাত হলো, তার মানে ওই বুথটায় আপনার সমস্যা আছে, ওই বুথে আগে উন্নয়নের কাজ ঠিক হয়নি, তাহলে সেই বুথের উন্নয়নের জন্য আপনাকে আরো পরে কিছু পরিকল্পনা আনতে হবে। কারণ আমার বিশ্বাস যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বাজেট পাবেন, তখন হয়তো সেটার জন্য আরো কিছু করবেন। না, এইটা একটা ভালো কথা বলেছেন, এটা একদম আমি মেনে নিচ্ছি। এটা একসাথে কিন্তু স্ক্রুটিনিও হয়ে যাবে যে কারা আপনার পক্ষে কারা আপনার পক্ষে নন, এটা কিন্তু এভাবে বোঝা যাবে। মানে এক ঢিলে অনেকগুলো পাখি মারলেন মমতা, 2রা আগস্ট থেকে চালু হচ্ছে। মানে অনেকগুলো মানে এত পাখি মারলেন যে তাতে বিজেপি পুরো আননার্ভ হয়ে যাবে। দেখুন এটা সবাই জানে, বিজেপি বহু সমীক্ষাতে নিজেরাও স্বীকার করেছে, রাজ্যে যদি 83,000 মতো বুথ থাকে, তাহলে বিজেপির হার্ডলি তার 50%-এ বুথ কমিটি তৈরি হয়েছে। তার মানে বাকি 43%, হ্যাঁ 40% ধরুন, ধরুন, তো তার মানে বাকি 60% বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাজ করতে কোনো অসুবিধা হবে না। এবার যদি ওই 40% বুথ যেখানে বিজেপির কমিটি আছে, সেখানে যদি রাজনৈতিক বাধাও থাকে,
তর্কের খাতিরে, সেখানে বিজেপির বুথ কমিটি বেশি শক্তিশালী না মানুষের সমর্থন তৃণমূলের কাজের দিকে রয়েছে, সেটাও আপনি বুঝতে পেরে যান। ফলে আপনার 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 ওভারঅল, যাকে আমরা বলি পলিটিক্যাল ম্যাপিং করতে সবচেয়ে বেশি সুবিধা হবে। আপনি পলিটিক্যাল ম্যাপিং এ জেনে গেলেন ৮০,০০০ বুথের মধ্যে কত বুথে আপনার সমর্থনে জনসমর্থন কত, কত বুথে রেজিস্ট্যান্স রয়েছে, আচ্ছা কত বুথে কত লোকের কাছে নেসেসারি ডকুমেন্টস নেই, সেই নেসেসারি ডকুমেন্টস আপনি তৈরি করতে চলে গেলেন, মানে তৈরি করে দিলেন। ডোমিসাইল সার্টিফিকেট আমাকেই জিজ্ঞেস করা হয়, আমার কাছেই ডোমিসাইল সার্টিফিকেট নেই, ঠিক আছে, তো আমি হয়তো আমার পাসপোর্ট দেখিয়ে রেহাই পেয়ে যাব। কিন্তু যাদের কাছে সত্যি সত্যি এগুলো দরকার, তাদের জন্য এরকম হ্যান্ডস অন একটা প্রকল্প আপনার মানে, এবং আপনাকে তো ধরুন ভারতবর্ষের মতো বড় দেশে যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়, যে আপনাকে নিজের ব্লকে পৌঁছতে মিনিমাম যেটা আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, সেটা পৌঁছতে অনেক সময় 2 ঘন্টার জার্নি করতে হয়। সেটা আপনার এখানে করতে হচ্ছে না। আপনার বুথে একজন অফিসার আসছেন বা তার সহযোগীরা আসছেন, তারা বলছেন যে আপনারা বলুন এই বুথে কি করতে হবে এবং এই বুথে কার কি সমস্যা আছে। আপনি সেখানে গিয়ে বলছেন দেখুন আমার বাড়ির 4 জনের তো ডোমিসাইল সার্টিফিকেট নেই, এই দেখুন এরা দাঁড়িয়ে রয়েছেন, এদের আধার কার্ড রেশন কার্ডই আপনি যদি ডোমিসাইল সার্টিফিকেটটা বার করে দেন, ডোমিসাইল সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে। ফলে ইলেকশন কমিশনের সার ধাক্কা খেয়ে যাচ্ছে। আর ওই বুথে ধরুন দেখা গেল 500 জন লোক বলছে, একটা বুথে 1000 লোক আছে, মানে সংখ্যাগরিষ্ঠ 50% লোক বলছে আমরা এখানে চাই পুকুরটা আপনারা বাঁধিয়ে দিন, আপনার পুকুরটাও বাঁধিয়ে দেওয়া হয়ে গেল। আপনি পাবলিকের সঙ্গে যাকে আমরা বলি ডাইরেক্ট কানেক্ট তৈরি করা, সেটাও হয়ে গেল। এর চাইতে মানে মানে কি বলবো, অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর আর কি উদাহরণ? একদম ঠিক বলেছেন। মানে আপনি একটা যুগান্তকারী শব্দটা ব্যবহার করেছিলেন। এই যুগান্তকারী কিন্তু হতে চলেছে এই প্রকল্প, যদি এটা প্রতি বছর চলে। তবে সুমনদা, আমার একটা প্রশ্ন আছে। এমনিতেই রাজ্যের ভাঁড়ে মা ভবানী, মানে নুন আনতে পান্তা ফুরোচ্ছে, বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, জিএসটির টাকা যেটা হকের টাকা সেই টাকা আটকে রেখেছে। তো এইরকম এত টাকা আটকে আছে বিভিন্ন জায়গায়, তারপরে 8,000 কোটি টাকার বার্ডেন এই সরকার তুলবে কিভাবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বার্ডেন কাটিয়ে তো 14 বছর সরকার চালিয়ে দিল। কিভাবে চালালেন সেটা ওনারই রহস্য। আমার ধারণা 2011-তে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসেছিলেন, আর 2025-এ আমরা যাকে দেখছি, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভলি অনেক স্ট্রং। উনি কিন্তু এই ঘোষণাটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে করেননি, কারণ এটা রাজনৈতিক ঘোষণা নয়, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। ফলে ওনার নিশ্চয়ই কিছু উপায় আছে, বা উনি কিছু ভেবে রেখেছেন যে কিভাবে জিএসটি বা অন্য জায়গা থেকে কালেকশন বাড়াবেন। আমি আপনার বক্তব্য অস্বীকার করছি না যে অবশ্যই স্টেট গভর্নমেন্টের ভাঁড়ে মা ভবানী এবং কেন্দ্রীয় সরকার বকে মানে হকের টাকা দেয় না, সেটা কেন্দ্রীয় সরকার কোনো বিরোধী শাসিত রাজ্যকেই প্রায় দেয় না। এবং কেন্দ্রীয় সরকার যত মিথ্যে কথা বলেছিল যে পশ্চিমবঙ্গের জব কার্ড দিয়ে চুরি হচ্ছে, সেটাও পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে জব কার্ড মানে ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে উত্তরপ্রদেশ 1 নম্বরে, পশ্চিমবঙ্গ অনেক পিছনে। তো এইসব মিথ্যের ন্যারেটিভকে অতিক্রম করে, আবারও আমি বলছি, আমি অন্তত বাঙালি হিসেবে বলবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাইলস্টোন সিদ্ধান্ত, যা একই সঙ্গে বাঙালিকে এনআরসির জুজু থেকে বার করলো, আবার বাঙালিকে এক নতুন ধরনের ডাইরেক্ট, আপনি যে শব্দটা বলেন ডাইরেক্ট ডেভেলপমেন্ট, সেটার সঙ্গে পরিচয় করা। একদমই ঠিক সুমনদা। আপনি জানেন আমরা সমীক্ষা করছি, সমীক্ষা করতে গিয়ে বাংলার বিভিন্ন পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি। আপনি যেটা বললেন যে পুরুলিয়ার কোনো প্রান্তিক মানুষ বা বাঁকুড়ার কোনো প্রান্তিক মানুষ বা মালদা মুর্শিদাবাদের মুসলিম পরিযায়ী শ্রমিক, এছাড়াও কিন্তু আরেক দল মানুষ এতে উপকৃত হবে, মানে আপনি স্বীকার করে নেবেন সুমনদা, সেটা হচ্ছে মতুয়ারা। একটা বিরাট সংখ্যক মানুষ আছেন, রাজবংশীরা আছেন, তাদের কাছে কোনো ডোমিসাইল সার্টিফিকেট নেই, জন্মের শংসাপত্র নেই, বাবা মায়ের তো ছেড়েই দিন, মাধ্যমিকের শংসাপত্র নেই, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি ছেড়েই দিন। অনেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, আর মানে খুব বেশি হলে প্যান কার্ডটা আছে, কোথাও কোথাও রেশন কার্ডও আছে, কিন্তু এইগুলো নির্বাচন কমিশন গ্রহণ করবে না। এই যে সুবিধাটা হলো, এতে মতুয়ারা কিন্তু প্রায় 1.5 কোটি 2 কোটি মতন মতুয়া আছেন সারা রাজ্যে, তাদের অর্ধেকের কাছেই এই ধরনের কাগজ নেই। সেই মানুষগুলোও কিন্তু উপকৃত হবেন। আমি আপনার কাছে প্রশ্নটা রাখবো, এই যে ধরুন 1 কোটি মতন মতুয়া উপকৃত হবেন, ফলে কি বিজেপির ভোট বাক্সে ধস নামতে পারে?
দেখুন, আপনি যদি মহারাষ্ট্র বা উড়িষ্যায় যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বিজেপি হেনস্থা করেছে, তাদের কিন্তু বড় সংখ্যকই মতুয়া। আপনি একদম। যেটা বললেন, তাদের কাছে অনেক কনসার্ন ডকুমেন্ট নেই। এবার তারা হয়তো কোনোভাবে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষে এসছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে, তাদেরকে বিজেপি হেনস্থা করছে। দেখুন, আবার আমি বলছি যে মানে হুইচ হুইচ সাউন্ডস লিটল বিট অফ আনইউজুয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুর জন্য যা করলেন তা বোধহয় মানে মানে পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধান রায়ের পরে বাঙালি হিন্দুর জন্য এতটা কাজও কেউ করে। আপনি এই ৮,০০০ কোটি টাকা যখন গ্রাউন্ডে যাবে, সেই ৮,০০০ কোটি টাকা দিয়ে যখন গ্রাউন্ডে মতুয়া একজন যে নদিয়ায় থাকে, সে যখন তার বুথে গিয়ে বলবে যে স্যার আমার তো কিছু করার নেই, আমার এই অবস্থা, আমার বাবা মা বাংলাদেশে, আমার কোনো কাগজপত্রই নেই, আমার কি সার্টিফিকেট হবে, তখন কিন্তু সরকার তার পাশে দাঁড়িয়ে তার জন্য দাঁড়াতে পারে। বিজেপি তাদের যে এতদিন ধরে যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কারণে শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েও মুম্বাইতে মতুয়া শ্রমিকরা মানে পুলিশের হাতে গ্রেফতার হওয়া থেকে বাঁচতে পারেননি, এবার কিন্তু তাদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট বা আরো কোনো সরকারি নথি তৈরি হয়ে যাওয়ার সুযোগ সুবিধা থাকবে, যেটা তাদেরকে, আবারও বলছি, তাদেরকে মানে শুধুমাত্র আইডেন্টিটি দেবে না, তাদের অনেক ধরনের হয়রানি, অনেক কিছুর থেকে বাঁচাবে। দেখুন, আমি বিশ্বাস করি, অবশ্যই আমাদের প্রত্যেকের নিজস্ব পক্ষপাত আছে, বাঙালি হিন্দুর যত সর্বনাশ বিজেপি করেছে অন্য কেউ করতে পারে। মুসলমানদের কম সর্বনাশ করেছে, বাঙালি হিন্দুর বিজেপি বেশি সর্বনাশ করেছে। এই প্রজেক্ট কিন্তু বাঙালি হিন্দুরকেও অনেক বড় দিল। যারা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাঙ্গন তৈরির প্রকল্প বা ঘোষণা নিয়ে চিৎকার করছিলেন, তারা আসলে বুঝতে পারছিলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার আমি বলছি, পশ্চিমবঙ্গের জনসংখ্যার মধ্যে ৭৩% এখন অব্দি সেন্সাস অনুযায়ী বাঙালি হিন্দু। তাদের মধ্যে যাদের কাছে অনেক কাগজপত্র নেই, এই উত্তম কুমার ব্রজবাসী থেকে ঝর্ণা শীল, তাদের জন্য কিন্তু এই প্রজেক্টটা একেবারে মানে কি বলবো, মানে এমন একটা বড় হয়ে এলো যেটা কেউ ভাবতে পারেনি। এবং আবার বলছি, তাদের কোথাও দূরে যেতে হচ্ছে না, সে তার বুথে গিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারছে যে স্যার আমার তো আধার কার্ড, রেশন কার্ড সব হয়েছিল, কিন্তু এগুলো দেখিয়ে তো আমি ভোটার স্লিপ আমাকে বাদ দিয়ে দেবে, আমি কি করব? তখন কিন্তু তার ডোমিসাইল সার্টিফিকেট বা অন্য কিছু যা ওই সারের অনুযায়ী পড়বে সেটা হতে পারে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল রাজনৈতিকভাবে যেমন এটা নিয়ে সুপ্রিম কোর্টে লড়ছে, পার্লামেন্টে লড়াই চলছে, তার বাইরে কিন্তু গ্রাউন্ডে উনি একটা ইনিশিয়েটিভ নামিয়ে দিলেন যেটা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে পারে। হুইচ ইজ, আপনি যেটা বললেন, আবার আমি বলছি, মতুয়া কেন, আমি বলবো বাঙালি হিন্দুদের জন্য এর চাইতে যুগান্তকারী কোনো মানে প্রজেক্ট আসে না, আমি একটু জুড়ে দেবো সুমনদা আপনার সাথে, শুধু বাঙালি হিন্দু বলে নন, বাঙালি মুসলিম শ্রমিক যারা মুর্শিদাবাদ মালদা থেকে নির্মাণ শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছেন, তারাও কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। তারা মানে তো সব, অবশ্যই, তারা তো হ্যাঁ, সব অবশ্যই মিলিয়ে, উপকৃত হবে। সব মিলিয়ে সুমনদা দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলায় বিজেপি তার ভোট ব্যাংক ধরে রাখতে মানে কতটা সক্ষম হবে, এই একটা প্রকল্পই কিন্তু স্থির করে দিতে চলেছে। আপনি কি মনে করেন? এই একটা প্রকল্প স্থির করে দিতে চলেছে এবং সেখানে বিজেপির ব্লান্ডার হচ্ছে, আমি বিজেপির ভুলই বলবো, এই বাঙালির উপর আক্রমণটা নামিয়ে আনা। যত তারা বাঙালির উপর আক্রমণ এনেছে, তত মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতা এবং পশ্চিমবাংলার, আপনি যে পয়েন্টটা বললেন, বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম সকলের জন্য এমন প্রজেক্ট নিয়ে আসলেন যা সবাইকে তার বাঙালি আইডেন্টিটি ধরে রাখতে, তার বাঙালি হিসেবে ভারতের নাগরিকত্ব ধরে রাখতে সাহায্য। একেবারেই ঠিক, একদম ঠিক বলেছেন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ প্রশ্ন করতে চলেছি। সেটা হচ্ছে সুমনদা, এই যে আমার পাড়া আমার সমাধান, ১০ লক্ষ টাকা প্রতি বুথে, ১০ লক্ষ টাকা প্রতি বুথে, মানে আপনি আপনার হিসেবে বা আমার হিসেবেও এটা অনেক বড় টাকা আর কি। মানে হিসেব করলে মাথা পিছু প্রায় মানে ৩০,০০০ টাকা করে খরচ করা যাবে যদি মাথা পিছু হিসেব করেন, মানে ২৫-৩০ হাজার টাকার মতন মাথা পিছু খরচ করা যাবে। রাস্তার কাজ বলুন, কোথাও কালভার্ট তৈরি বলুন, কোথাও নিকাশি ব্যবস্থা বলুন, এগুলো করা যাবে, সব মেনে নিচ্ছি। এখানেও আবার দুর্নীতির প্রশ্ন আসবে না তো? শেষ প্রশ্ন। দেখুন, মানে এটা একটা খুব জরুরি প্রশ্ন। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে দুর্নীতিকে এড়ানো যায় না।
আমাদের পশ্চিমবাংলা তার থেকে বাদ না, এবং গত 4 বছরে তৃণমূল বারবার বিদ্ধ হয়েছে দুর্নীতির প্রশ্নে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চ্যালেঞ্জ, বা আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে দলের উপর যে নিয়ন্ত্রণ চালু করতে চাইছেন সেটা চ্যালেঞ্জ, যে কতটা এই প্রজেক্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে উইদাউট এনি অভিযোগ। দেখুন, যে কোনো প্রজেক্ট হলে তাতে 1-2% অভিযোগ থাকবে, কিন্তু সেটা যদি 5%-এর ওপরে অভিযোগ চলে যায়, অর্থাৎ আমি বলতে চাইছি 80,000 বুথের মধ্যে যদি 1-2% বুথে কোনো সমস্যা হয়, সেটাকে হ্যান্ডেল করা যে কোনো প্রশাসনের পক্ষে সম্ভব, কিন্তু যদি সেটা 5%-এর ওপর চলে যায় তাহলে চিন্তার ঘটনা। এবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং দলের কাছেও এটা অগ্নি পরীক্ষা, হাউ দে উইল হ্যান্ডেল ইট উইদাউট এনি, মানে বড় ধরনের কোনো স্ক্যাম ছাড়া। ঠিকই বলেছেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের কনসাল্টিং এডিটর সুমন ভট্টাচার্যের সাথে। আপনারা প্রতি বুধবার সুমনদাকে আমাদের পর্দায় দেখতে পান। আজকে বিশেষ কারণে ধরে এনেছি আপনাদের কাছে এই বিষয়টা খোলসা করার জন্য। সুমনদা, আপনাকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শকদেরও। ভালো থাকবেন।